শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক। আজকে আমাদের বিষয় আমরা ঠিক করেছি করোনাকালে শিক্ষার ভবিষ্যৎ। এবং আপনারা জানেন যে এই করোনার সময় প্রায় 550 দিনেরও বেশি, অর্থাৎ প্রায় 1.5 বছরেরও বেশি আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এমন অবস্থায় নানাবিধ সংকটের ভেতর পড়েছেন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা। অনেক হাজার হাজার আসলে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বা কিন্ডারগার্টেন সেগুলো উঠে গেছে এবং শিক্ষকরা বেকার হয়েছেন। এবং যারা কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করছেন তাদের অবস্থাও খুব একটা সুবিধার নয়, কারণ তারা গ্রামে চলে যেতে হয়েছে। তারা ওইখান থেকে ইন্টারনেট সুবিধার মাধ্যমে যে তাদের অনলাইন ক্লাস কার্যক্রম অংশ নেবেন, সেটাও অনেকের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। শিক্ষকরা রয়েছেন এক ধরনের অনিশ্চয়তার ভেতর। পরীক্ষা কি হবে, ক্লাস কেমন করে নেওয়া যাবে, তো সবকিছু মিলিয়ে একটা যখন শঙ্কার ভেতর ছিল, ঠিক সেই সময় আজ আপনারা জানেন যে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খুব শীঘ্রই যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এবং আপনারা এও জানেন যে আজকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক উনি বলেছেন যে মেডিকেল, ডেন্টাল এবং নার্সিং যে প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো শীঘ্রই খুলে দেওয়া হবে, সেটা 13ই সেপ্টেম্বর খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তো আসলে এই করোনা কালে আমাদের শিক্ষার ভবিষ্যৎটা কি, খুললেও কিভাবে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়, অন্য দেশের অবস্থাগুলো কোন পর্যায়ে রয়েছে, সংক্রমণ হবে কি হবে না, কি হলে আসলে সংক্রমণ কমিয়ে আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সাথে আলাপ করার জন্য আমরা আজকে যুক্ত করেছি সাইফুর রহমান তপন। তিনি সাংবাদিক এবং একসময় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ফিরোজ আহমেদ, তিনি লেখক, প্রাবন্ধিক এবং তিনিও ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। রাখাল রাহা, তিনি শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের সাথে যুক্ত আছেন আহ্বায়ক হিসেবে, এবং সম্প্রতি তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য এককভাবেই হরিক্রস কলেজের সামনে নিয়মিত দাঁড়াচ্ছেন যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। আপনাদের সকলকেই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই রাখাল রাহা আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনি ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি বা একদম দাবি জানিয়ে যাচ্ছেন যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, এই যে করোনার মধ্যে আপনি জানেন যে সংক্রমণ বাড়ছে এবং মাঝখানে অনেক আসলে ভয়াবহ রকম ধারণ করেছিল করোনা ভাইরাসের যে প্রকোপ, এবং মৃত্যুর হারও বেড়েছিল। তো এর মধ্যে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলছেন, আপনার যুক্তিগুলো যদি একটু তুলে ধরতেন আমাদের সামনে। রাখাল রাহা। ধন্যবাদ। আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া বলতে যেটা হয়েছে, এক্ষুনি খুলে দাও, এই মুহূর্তে খুলে দাও, এরকম কথা আসলে এই করোনা প্যান্ডামিকের সময়ে বলাটা ঠিক সত কিংবা এই প্রশ্নটা আসে। কিন্তু যদি আমরা বিবেচনা করি যে আসলে করোনা ভাইরাসের প্রাথমিক দিককার অবস্থাটা, সেই সময় আসলে গোটা দুনিয়ায় এক ধরনের প্যানিক ছিলাম আমরা, যে এই ভাইরাসের চরিত্র কি, ধরন কি ইত্যাদি সম্পর্কে আসলে আমরা অতটা অবহাল ছিলাম না। কিন্তু খুব কয়েক মাসের মধ্যেই এই ভাইরাসের চরিত্র সম্পর্কে অনেক কিছু স্পষ্ট করতে সক্ষম হলো বিজ্ঞানীরা কিংবা ভাইরোলজিস্টরা। এবং তখন আমরা বুঝতে পারলাম যে এই ভাইরাসটা অনেক দিন কিংবা অনেক কয়েক বছর থাকতে পারে। এবং এই ভাইরাসের সাথে মিল রেখেই, সঙ্গতি রেখেই আমাদের দৈনন্দিন জীবনযাপন, অন্যান্য কাজকর্ম করতে হবে। কখনো খুলতে হবে, বন্ধ করতে হবে, বেড়ে গেলে বন্ধ করতে হবে, কমে গেলে খুলতে হবে। এর বাইরে যেয়ে মানে কন্টিনিউয়াস লকডাউন করে দিয়ে এটাকে চালিয়ে রাখার মতো ব্যবস্থা আসলে গোটা দুনিয়ার কোনো দেশেরই নাই। আরেকটা জিনিস হলো যে লকডাউন দেওয়া হয় আসলে আমরা বুঝতে পারলাম যে করোনা ভাইরাস ঠেকানোর জন্য না, সংক্রমণের বিস্তারটাকে একটু স্লো করে দেওয়ার জন্য। করোনার বিস্তারটা ঘটবেই, কিন্তু লকডাউন দিলে যেটা হয়, বিস্তারটা যে হারে হচ্ছিল সেটা সেটা স্লো হয়ে যায়। এবং এই স্লো হওয়ার ফলে কি হয়, এক্সিস্টিং যে হেলথ সিস্টেমটা থাকে, তার যে ফ্যাসিলিটিসটা থাকে, সেইগুলো দিয়ে ওইটাকে মোটামুটি মিট করা যায় কিংবা কাভার করা যায়। কিন্তু যদি লকডাউন না দেওয়া হয়, তাহলে যেটা হয়, বিস্তারটা এমনভাবে বেড়ে যায় যে কোনো দেশই আসলে ওই তার ফ্যাসিলিটিস দিয়ে, হেলথ ফ্যাসিলিটিস দিয়ে ওইটাকে কাভার করতে পারে না। এটা ছিল লজিক। কিন্তু আমরা যেটা দেখলাম যে অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সকল প্রতিষ্ঠানকে
সরকার ধারাবাহিকভাবে খুলে দিল, কিংবা খুলে দিতে অনেকটা সে বাধ্য হলো, কিংবা তার পক্ষে সক্ষমতাও ছিল না। যে প্রক্রিয়ায় সে লকডাউন বাস্তবায়ন করছিল, সেই প্রক্রিয়ায় আসলে কোনো অভিভাবক কিংবা কোনো পেশাজীবীর পক্ষে ঘরবন্দি হয়ে থাকা দীর্ঘদিন আসলে সম্ভব না। সে আসলে যেভাবে ত্রাণ কিংবা অন্যান্য সুবিধাদি দিয়েছে, সেগুলোর যে নানা ত্রুটি বিচ্যুতি, সেগুলো নানা সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় ন্যাক্কারজনকভাবে সেগুলো প্রকাশিত হয়েছে। সুতরাং এইগুলো খুব বেশি কাজ করে না। তো ওয়ার্ল্ডের পার্সপেক্টিভটা যদি আমরা সামনে আনি, তাহলে দেখব যে শুরু থেকেই কিছু কিছু দেশ বলছিল যে এই প্যান্ডামিকে লকডাউন তারা দিবে না, এবং আহ, মানে যেটাকে বলছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে স্বাভাবিক জীবনযাপন করা, এই প্রক্রিয়ায় কিছু কিছু দেশ গিয়েছিল এবং সেগুলো বেশ সমালোচনা হয়েছিল। কিছু সফলতা ছিল, কিছু ব্যর্থতা ছিল। কিন্তু আমরা গোটা ওয়ার্ল্ডের ইয়েগুলো যদি দেখি, যে প্যান্ডামিকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো তার সবচেয়ে চূড়ান্ত আক্রান্তের সময়গুলোতেও সে সর্বোচ্চ চেষ্টা করেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন খুলে রাখা যায়, এবং তারা সেটা করেছে। এবং এর মনিটরিং ইয়ে হিসাবে জাতিসংঘ, ইউনিসেফ এবং ইউনেস্কো গোটা ওয়ার্ল্ডকে যে মনিটর করছিল যে কোন দেশ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কি করছে, তারই ভিত্তিতে আমরা জানতে পারলাম প্রায় 4-5 মাস আগে যে ওয়ার্ল্ডের মাত্র 19টা দেশ এই কন্টিনিউয়াস এই কাণ্ডগুলো করে যাচ্ছে, একবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পর আর খুলছে না। তার বাইরের সকল দেশ কিন্তু পার্শিয়ালি খুলেছে, কিংবা ফুললি খুলেছে, কিংবা খোলা বন্ধ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। আমরা যখন বাংলাদেশের অভিভাবক হিসাবে, কিংবা শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের পক্ষ থেকে, কিংবা ব্যক্তি হিসাবে যখন এই কথাগুলো বলেছি, তখন আসলে এই লজিকগুলো, বিশ্বের এই দৃষ্টান্তগুলো আসলে বিবেচনা করার কথা বলেছি। এবং যেহেতু সরকার কোনো কিছুই বিবেচনা বিহীনভাবে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপরেই এই একদম অযৌক্তিকভাবে এই লকডাউনটা ছুটির নামে চালিয়ে যাচ্ছে, সুতরাং আমরা বলেছি যে এক্ষুনি খুলে দিতে হবে। কিন্তু আমরা সাথে সাথে এটাও বলেছি যে আপনি করোনা ভাইরাসের ধরন বুঝে জাতিসংঘর ইউনেস্কো এবং ইউনিসেফ যে বৃত্তি দিয়েছে, তার ভিত্তিতে আপনি সবার শেষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করুন যখন সংক্রমণ বাড়ছে, এবং সবার আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলুন। জাতিসংঘ এটাই বলছে, আমরা সেই দাবিটাই করছি এবং সেই দাবিতেই কথা বলছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ রাখাল রাহা, যে আপনি যেভাবে বললেন যে আন্তর্জাতিক মান বজায় রেখে বা বিশ্বের অন্যান্য দেশ যেভাবে খুলছে বা বন্ধ করছে সেভাবেই যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ বা খোলা হয়। কিন্তু এর মধ্যে একটি রাজনৈতিক দিকও উন্মোচিত হয়েছে কিছুদিন আগে। আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে শিক্ষার্থীদের সুরক্ষা নয়, সম্ভাব্য আন্দোলন রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এবং এর উত্তরে কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত করতে ষড়যন্ত্র করছে বিএনপি। মানে এই যে ষড়যন্ত্র তত্ত্ব চলছে বিভিন্ন মানে রাজনৈতিক মহলে, যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে বোধহয় এক ধরনের সরকার পতনের আন্দোলন শুরু হবে। তো এই দিকটি আসলে কতটুকু সত্য, বা আমি যদি বলি যে এটার ভিত্তি রয়েছে, সাইফুর রহমান তপন, আপনার কাছে জানতে চাইবো যে এটাকে আপনি কতটুকু আসলে বাস্তবসম্মত, বা যাই বলুন না কেন এর এর ভিত্তি আছে কিনা এই ধরনের অভিযোগের? ধন্যবাদ সংবাদ প্রকাশকে, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে আলোচক হিসেবে আছেন এবং যারা দেখছেন এবং শুনছেন। প্রথম কথা হলো যে এখানে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা মানে এটার বৃহদাংশেই এটা হলো একটা সায়েন্টিফিক বিষয়, এবং এটা হলো মেডিকেল রিজনটা হলো এখানে প্রাইমারি, তারপরে হলো অন্য কিছু আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে পারি, কিংবা আরো অন্যান্য বিষয় থেকে আলোচনা করতে পারি। তো সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখানে যদি একজন এই কারিগরি বিষয়ে, কারিগরি বলতে যাচ্ছি মেডিকেল যে রিজনের কথা বললাম, সেই বিষয়ে অভিজ্ঞ যদি কেউ থাকতেন তাহলে আরো ভালো হতো বিষয়টা। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যে যে দুজন নেতার উদ্ধৃতি দিয়ে এখানে
এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পেছনে রাজনৈতিক অভিসন্ধি বা রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টা বলা হলো, এইটা আমার কাছে একটু অর্থহীন মনে হয়। অর্থহীন মনে হয় এই জন্য, তাদের প্রধান কাজই হলো যে বাকযুদ্ধ চালানো, বিভিন্ন বিষয়ে বাগাড়ম্বর আমরা যেটাকে বলি সেটা। তো ফলে ওই তাদের বক্তব্য থেকে, অর্থাৎ বিএনপি মহাসচিব কি বললেন এবং তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি বললেন, এইটা দিয়ে আমার মনে হয় না যে এখানে কোনো একটা সত্য উন্মোচিত হতে পারছে। আমাদের মধ্যে যারা আমরা এইরকম নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি এবং বিশ্বাস করে সেটাকে লালন পালন করার মধ্য দিয়ে একটা কিছু বুনতে চাই, স্বপ্ন বুনতে চাই, কিংবা কোনো কিছু প্রত্যাশা করি, কারণ আমাদের এই দেশ তো হাবাতের দেশ এবং আমরা আসলেই এক ধরনের ডুবন্ত সত্তার মতো আমাদের। ফলে আমরা যা পাই তাই ধরি। সেখান থেকে হয়তো এই দুইজনের বক্তব্যের মধ্যে কেউ নানা বিষয় আবিষ্কার করতে পারে, কিন্তু এ থেকে আমি মনে করি না যে আমাদের এখনকার যে বাস্তবতা চলছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে বাস্তবতা চলছে, সেইটার কোনো ইতর বিশেষ হতে পারে এই দুজনের বক্তব্যের বক্তব্য। এখন আমি যেটা বলবো সেটা হলো যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, এর ফলে আমাদের যে অপরিসীম ক্ষতি হচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই সেটা। এবং এই ক্ষতিটা শুধু মানে একটা তো দৃশ্যমান ক্ষতি মানে যে আমার কাছেই অনেক এরকম পরিসংখ্যান আছে যে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যারা, তারা অনেক এটা নিয়ে মাঝখানে আন্দোলনও করেছিলেন। প্রথম ফার্স্ট ওয়েভ যখন এখানে ডাই ডাউন করে, ফার্স্ট ওয়েভটা বিশেষ করে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তখন তারা এটা নিয়ে, তখনই পরিসংখ্যান দেখা গেছে যে কয়েক হাজার কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে এবং আমার পরিচিত অনেক কিন্ডারগার্টেন একদম চিরতরে বন্ধ হয়ে গেছে। তাদের স্টুডেন্টদেরকে তারা ইয়ে করে দিচ্ছে, নতুন যে বছর সেই বছরে কিন্তু তারা ভর্তিও করে নাই, বন্ধ হয়ে গেছে। তারপরে প্রাইভেট যে শিক্ষকরা আছে, প্রাইভেট ইনস্টিটিউশনই তো বেশি আমাদের এখানে, সেই শিক্ষকরা কিন্তু ভীষণ একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, আমি মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত যারা, তা সেই সমস্ত পরিবারের কথাও জানি, তারাও নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংকট বলতে যাচ্ছি শুধু এই বাচ্চা যে একটা নিয়মের মধ্যে ছিল, স্কুলে যেত, একটা নির্দিষ্ট সময় স্কুলে থাকতো, তারপরে বাসায় আসতো, এই যে রুটিনটা ভেঙে পড়ার কারণে তাদের যে জীবনচক্র, সেটার মধ্যেও কিন্তু এটা মারাত্মকভাবে এফেক্ট করেছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করেন, এখন তাদের এটা একটা নতুন সংকট তৈরি হচ্ছে। তারপরে স্কুলের সাথে একটা অবিশ্বাস, কারণ অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে তেমন কোনো মানে ফল হচ্ছে বলে তারা মনে করছেন না। তারা বলছেন শিক্ষকরা ফাঁকি ঝুঁকি দিয়ে তাদের কাছ থেকে মান্থলি যে টিউশন ফি সেটা তারা নিয়ে নিচ্ছে সেটা। তো এইটা তো আছেই। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা হলো অদৃশ্য আমি মনে করি এখনো পর্যন্ত, সেটা হলো যে আমাদের এখানে কয়েক দশক ধরে নানা চেষ্টার মধ্য দিয়ে যে এনরোলমেন্টটা হয়েছিল, বিশেষ করে প্রাইমারিতে আমি বলবো সেটা 90% হোক আর 99% হোক, একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু এনরোলমেন্ট ঘটেছিল সেটা। এবং বিশেষ করে যেটা শহরের বাইরে গ্রামাঞ্চলে যে মানে ছেলেমেয়েরা, আমরা জানি সেখানকার আর্থসামাজিক বাস্তবতা আমরা জানি, তাদের পক্ষে এই লেখাপড়া করা কত কঠিন, অর্থাৎ লেখাপড়ার অভ্যাস যে নিয়ে আসা সেটা কতটা কঠিন। এইটা মারাত্মকভাবে মানে বিঘ্ন ঘটেছে এটা, এবং একভাবে আমার কাছে যেটা মনে হয় যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ ওই ছেলে মেয়েদেরকে আবার স্কুলে নিয়ে আসা, এটা একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে এবং একটা সমস্যা সংকুল কাজ হবে বলে আমার কাছে এটা মনে হচ্ছে। ফলে এই যে শিক্ষা ব্যবস্থার এই বন্ধ থাকার কারণে যে ক্ষতিটা, এই ক্ষতির মানে এটা নিয়ে কোনো দ্বিধা নেই যে কি পরিমাণ ক্ষতি হবে। এখন যেটা বিষয় সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নটা হলো যে কিভাবে খুলবে এবং কতদিন সেটা খোলা রাখতে পারবে। আমাদের মতো
যে ব্যবস্থা, আমাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে সেটা নিয়ে আমার একটা সংশয় আছে। এখন আমরা দেখেছি শিক্ষামন্ত্রী মিটিং করেছেন হাই স্কুলের ব্যাপারে, সম্ভবত ইউনিভার্সিটির ভিসিদের নিয়ে একটা মিটিং করেছেন দেখলাম, এবং সেখানে সবাই বলছে যে 15ই সেপ্টেম্বরের মধ্যে একটা প্রিপারেশন নিতে বলছে, 15ই সেপ্টেম্বরের পরে হয়তো ইউনিভার্সিটি খুলে দিতে পারে তারা, এবং কেউ কেউ বলছেন হাই স্কুলের পর্যায়েও হয়তো খুলে দেবে। প্রাইমারি স্কুল এডুকেশন যে মিনিস্টার আছেন, স্টেট মিনিস্টার, তিনিও দেখলাম বললেন যে তারাও প্রস্তুতি নিচ্ছেন খুলে দেওয়ার জন্য। তো এর মধ্যে যেটা ঘটছে সেটা হলো যে প্রথমত আমাদের এখানকার যে ইনফেকশন রেটটা কিন্তু যেটাকে আমরা বলি অনেকটা সহনীয় মাত্রা, এই অর্থে যে যেটা WHO যেটা স্ট্যান্ডার্ড অনেকেই বলে যে 5%-এর নিচে আসলে একটা ইয়ে হয়, আর আমরা যেটা মনে করি যে অন্তত আমাদের ধারে কাছে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে করোনার সংক্রমণ নেই, ফলে এক ধরনের একটা সেফ বোধ করি আমরা। এই যে একটা নিরাপত্তা বোধ, এই বিষয়টা ঘটার মতো পরিস্থিতি এখন না, এখনো কিন্তু আমাদের 10% অ্যাবাভ, মানে আজকের খবর জানি না, গতকালকে পর্যন্ত যেটা জানি সেটা। তারপরেও যেটা রাখাল রাহা বললেন, যেটা যে আমাদের ফার্স্ট ওয়েভের চেয়ে এখনকার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স হলো আমাদের যে প্রাথমিক যে প্যানিকটা ছিল, সেই প্যানিকটা অনেকটা কেটে গেছে। প্যানিক হয়তো কেটে গেছে, কিন্তু যে করোনা ভাইরাসের যে ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে, যেমন আমরা যে এই রিসেন্টলি যেটা দেখলাম, যেটা জুন জুলাই মে জুন জুলাই এই 3 মাসে আমরা যে পরিস্থিতি দেখলাম, সারা দেশে যে পরিস্থিতি দেখলাম, এবং এটা হিসাব করলে বোঝা যাবে যে ফার্স্ট ওয়েভের চেয়ে এই যে সেকেন্ড ওয়েভ যেটাকে বলা হচ্ছে, যদিও আমার হিসাবে এটা থার্ড ওয়েভ, এই ওয়েভে কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে, মানুষের মৃত্যু ঘটেছে অনেক বেশি, এবং অনেক বেশি বিস্তৃত ছিল, গ্রামে গঞ্জে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এবং মৃত্যুর সংখ্যা যেটা বলা হচ্ছে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে অন্তত 2-3 গুণ হবে আমার ধারণা। কারণ আমি যতটুকু খোঁজখবর রেখেছি, গ্রামাঞ্চলের মানুষের সাথে কথা বলে যেটা দেখেছি, যে ঘরে ঘরে সেখানে এই ঠান্ডা, জ্বর, তারপরে কাশি, সর্দি, করোনার লক্ষণযুক্ত মানুষ কিন্তু তাদের টেস্ট করার কোনো সুযোগ নেই, কারণ টেস্ট করতে হলে তাদেরকে উপজেলা লেভেলে যেতে হবে, আর অনেক ধরনের ভোগান্তি আছে, আবার ধরা পড়লেও নানা ধরনের কাজ করে। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো এই ওয়েভে কিন্তু ক্ষতিটা আমাদের অনেক বেশি হয়েছে এই মৃত্যুর দিক থেকে, এবং যে শারীরিক যে ক্ষয়ক্ষতি বা শারীরিক মানসিক যে ক্ষয়ক্ষতি। কারণ আমরা যারা করোনা আক্রান্ত যারা হয়েছে, আমার মা করোনা আক্রান্ত হয়েছেন, তার বয়স 72-এর মতো, আমার ছোট ভাই করোনা আক্রান্ত হয়েছেন, তার ওয়াইফ হয়েছে। তো তাদের কাছ থেকে আমি যেটা জানি সেটা হলো যে এই করোনার এফেক্ট কিন্তু অনেক অনেক বেশি, নানা ধরনের এফেক্ট থাকে, গলায় এফেক্ট থাকে, হাতে পায়ে ব্যথা করে, খেতে পারে না, অনেক ধরনের এফেক্ট থাকে সেটা। অর্থাৎ মৃত্যু তো একটা ক্ষতি, কিন্তু করোনা ইনফেকশনটাই অনেক বেশি। আমি ফলে এখানে আমি যেটা বলছি সেটা যে এখন যে ইন্ডিয়াতে যেটা চলছে, এখন বলা হচ্ছে যে ইন্ডিয়াতে থার্ড ওয়েভ, কেউ বলছে শুরু হয়েছে, কেউ বলছে যে অক্টোবরের দিকে এটা পিকে উঠবে। কেরালার যে পরিস্থিতি আপনি দেখেন, কেরালা কিছুদিন আগে ভারতবর্ষে সম্ভবত তারা একমাত্র স্টেট যারা তাদের পরীক্ষা নিয়েছে, এসএসসি, আমাদের যেটা এসএসসি এইচএসসি লেভেলের বলি, সম্ভবত ওই পরীক্ষাগুলো নিয়েছে। পশ্চিমবঙ্গ এটা সাহস করতে পারে, আমি তাদের আলোচনা থেকেই দেখেছি কেরালা সেটা নিয়েছে। এখন কেরালাতে এখন হলো 19% উপরে হলো ইনফেকশন রেট, এবং ব্যাপকভাবে ইন্ডিয়াতে যেই ইনফেকশনের যে সংখ্যাটা, প্রতিদিন ইনফেক্টেড মানুষের যে সংখ্যা পাওয়া যাচ্ছে, তার প্রায় 70% হলো কেরালাতে এখন দেখা যাচ্ছে। মহারাষ্ট্রে এটা বাড়ছে, বলা হচ্ছে যে ডেল্টা প্লাস একটা ভেরিয়েন্ট হয়েছে, সেটা নাকি আরো মারাত্মক ইনফেকশনের দিক থেকে ইত্যাদি। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমি খুব ধরেন খুশি যে শিক্ষা প্রতিষ্ঠান যদি ঠিক মতো খুলে দিতে পারে, বাচ্চারা যদি স্কুলে যায়, ছেলেমেয়েরা যদি স্কুলে যায়, লেখাপড়া করে, সেটা খুবই ভালো কথা। কিন্তু কতদিন সেটা রাখা যাবে সেটা নিয়ে আমার একটা সংশয় আছে। আমি আপাতত প্রথম দফায়
জি, না আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে এটা আপনি ঠিকভাবে বলেছেন যে পুরো বিষয়টা আসলে চিকিৎসক এবং চিকিৎসা আমরা কতটুকু আসলে সামাল দিতে পারছি আমাদের রাজনৈতিক এবং রাষ্ট্রিক কাঠামোর ভেতরে এই যে সংক্রমণটা হচ্ছে। আহ, এই মুহূর্তে আমরা যুক্ত হতে চাচ্ছিলাম ফিরোজ আহমেদের সঙ্গে, কিন্তু উনি বোধহয় বিযুক্ত হয়ে গেছেন। আমি রাখাল রাহার কাছে ফিরে আসছি আবার। আমি জানতে চাইছিলাম যে আপনার কি মনে হয় যে এই 1 বছর বা 1.5 বছর যে সময় পেলাম আমরা, সেখানে কিন্তু আসলে অনেক প্রতিষ্ঠান খুলেছে বা এবং খোলা হয়েছে, শুধু তাই নয়, পোশাক কারখানা আমরা দেখেছি, পোশাক কারখানাগুলোতে বারবার শ্রমিকদের আনা হয়েছে যা, এবং তারা গ্রামে গেছে, গ্রাম থেকে ফিরে এসেছে। একটা সিদ্ধান্তহীনতা ছিল, কিন্তু তার মধ্যেও দেখা গেছে যে এই সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে এবং সেগুলো খোলা ছিল, এবং এখন এই মুহূর্তে আসলে সবই খোলা। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ, এটা নিয়ে আসলে আপনি আমাদের একটি লাইভ অনুষ্ঠানে বলছিলেন যে বাবা মারা তো বাইরে যাচ্ছে, তাহলে সন্তানরা আসলে কিভাবে নিরাপদ থাকছে স্কুল বন্ধ রাখার পরও। তো এটা নিয়ে যদি আপনি একটু বলতেন, রাখাল রাহা। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন এটা খুবই একটা নির্মম সত্য যে সরকার একটা সেক্টরকেই বিবেচনা করেছে সেক্টর, কিন্তু শিক্ষা যে একটা সেক্টর এইটাকে আমাদের সরকারের কোনো আচরণেই মনে হয়নি তার বিবেচনার মধ্যে ছিল। যে কোনো সেক্টরের অনেকগুলো লেয়ার থাকে, শিক্ষারও আছে। যেমন ইন্ডাস্ট্রির অনেকগুলো লেয়ার আছে এবং সেই লেয়ার অনুযায়ী সরকার ডিসিশন নিয়েছে যে যে লেয়ারটা হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড সেগুলো তারা খুলে দিবে। তার মানে হলো গার্মেন্টটাকে খুলে দিবে, অন্যান্য এক্সপোর্ট ওরিয়েন্টেড না সেগুলোকে আসলে এমার্জেন্সি ধরে খোলার প্রয়োজন নেই। তেমনি অনেকগুলো মানে হোটেল খাবারের দোকান যেগুলো রাস্তায় আছে সেগুলোকে তাদের সুবিধা দিয়েছে, কারণ মনে করেছে যে মানুষের খাবার না দিতে পারলে তো হবে না। তার মানে হলো যে প্রত্যেকটা জায়গায় বিবেচনার অনেকগুলো বিষয় ছিল, কিন্তু শিক্ষা এমন একটা সেক্টর মানে এইটার আসলে কোনো সত্যিকার অর্থে বললে এটার কোনো মালিক আছে কিংবা মা বাপ আছে এরকম আমাদের কাছে সরকারের আচরণে মনে হয়নি। শিক্ষা সেক্টর মানেই শিক্ষার্থী এবং শিক্ষার্থী মানেই সব এক লেয়ার। এখানে কোনো শিশু নাই, মাধ্যমিক নাই, উচ্চ মাধ্যমিক নাই, উচ্চ শিক্ষা নাই। এখানে কোনো এসএসসি পরীক্ষার্থী নাই, এইচএসসি পরীক্ষার্থী নাই, কিংবা অনার্স পরীক্ষার্থী নাই, কিংবা মাস্টার্স পরীক্ষার্থী নাই। এখানে কারো চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে না, এরকম কোনো লেয়ার নাই। তার মানে সরকার মনেই করে নাই যে শিক্ষা একটা সেক্টর এবং এই সেক্টরের মধ্যে 4 কোটি আমার মানুষ আছে যারা এই দেশের হিউম্যান রিসোর্স, এবং তাদেরকে আমার লেয়ার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, খুলে দিতে হবে, বন্ধ করতে হবে, এগুলো করতে হবে। তার কোনো আচরণের এটার কোনো প্রতিফলন আমরা দেখি নাই। এবং করোনা সংক্রমণ 5-এর নিচে আসার যে কথাটা বললো, এটা আমাদের দেশের ডেটার জন্য এটা একটা মানে মিথ্যা ফালতু একটা বিষয়ের মতো পর্যবসিত হয়। মানুষ লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকেছে, গরমের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে চলে গেছে দিনের পর দিন, সেখানে করোনা টেস্ট করতে পারে নাই। এবং কি হয়েছে, আমি করোনা আক্রান্ত মানুষ, আমি জানি করোনাতে কি হয়। আমার আক্রান্তর পর আমার চারপাশে কি টেস্ট করা হয়েছে, কিংবা আমি যে রাস্তায় প্রতিদিন যাচ্ছি আমাকে যে সংক্রমণ যদি ধরা পড়ে আমি কোথায় কোথায় গেছি সেগুলোকে টেস্ট করা হচ্ছে? তাহলে আমি যে সাসপেক্টেড, যে মনে করছে যে আমি করোনা আক্রান্ত হতে পারি, আমি যাচ্ছি পিজিতে যে লাইন দিচ্ছি, আমাকে টেস্ট করা হচ্ছে, তো ওখানে তো 100% রেট হয়ে গেলেও তো কিছু আশ্চর্য কিছু নাই। করোনার টেস্ট, করোনার পার্সেন্টেজ সংক্রমণের রেট কত সেটা টেস্ট করতে হলে র্যান্ডমলি তাকে নিতে হবে। একজনকে সংক্রমিত হলে গোটা এলাকাটাকে তাকে টেস্ট করতে হবে, তাহলে বোঝা যাবে যে আসলে গোটা কমিউনিটির মধ্যে সংক্রমণটা কত আছে। এইখানে সরকারের ইচ্ছার উপর নির্ভর করছে সংক্রমণের হারটা 5 থাকবে না 10 থাকবে না 30-এ যাবে। এটার বাইরে আর কোনো 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 লজিক্যাল কোনো ব্যাখ্যা নাই। দ্বিতীয়ত হলো যে এর সাথে সাথে আরেকটা জিনিস জুড়ে দেওয়া হচ্ছে যে ভ্যাকসিন। আপনারা জানেন যে তাইওয়ানের মানুষ বাংলাদেশের চেয়ে কম ভ্যাকসিন নিয়েছে। আপনি ডেটা দেখুন, ভিয়েতনামের মানুষ বাংলাদেশের চেয়ে কম ভ্যাকসিন নিয়েছে। আপনি ওদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইয়ে দেখুন, ওদের ইন্ডাস্ট্রি খোলার ইয়ে দেখুন। এখন পর্যন্ত কোরিয়া কত পার্সেন্ট ভ্যাকসিন নিয়েছে, এখন পর্যন্ত রাশিয়া কত পার্সেন্ট ভ্যাকসিন নিয়েছে, সেই পার্সেন্টেজ 20 থেকে 30-এর কাছাকাছি। ভ্যাকসিনে আগানো দেশগুলো কি সবচেয়ে উন্নত দেশ? ইউরোপের কয়টা দেশ সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যাকসিন নিয়েছে? এক বেলজিয়াম এবং আইসল্যান্ড বাদ দিলে বাকিদের ভ্যাকসিন রেট কতটা? ইংল্যান্ডের কিছুটা আগানো।
কিন্তু আমাদের এখানে ভ্যাকসিন করা হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভুটানের ভ্যাকসিন রেটও প্রায় 70% ক্রস করেছে। জিব্রাল্টারের ভ্যাকসিন রেট কিংবা অন্যান্য এই ধরনের দেশগুলোর ভ্যাকসিন রেট অনেক। কিন্তু এই ভ্যাকসিন রেট দিয়ে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিংবা এটা লজিক্যাল না। এটা জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো কিংবা ইউনেস্কো বলছে না, বরং ইউনেস্কো খুব ক্লিয়ার কথা বলছে, কিছু অস্বচ্ছ সুবিধার কথা বলে কিছু স্পষ্ট ধ্বংস ডেকে আনা হচ্ছে। স্বচ্ছ সুবিধা কোনটা? যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে করোনা বিস্তার হয়। কোনো গবেষণায় এটা এটা প্রুভ করা যায়নি যে শিক্ষা প্রতিষ্ঠান খুললেই করোনা সংক্রমণ বেড়ে যাবে চরমভাবে। এটা এটা যে সমস্ত দেশ সবচেয়ে আক্রান্ত, তারা বেশ কিছু গবেষণা করেছে এবং তারা দেখিয়েছে যে এই ঢেউটা অটোমেটিক্যালি ঘটতে পারতো। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেটা হচ্ছে সেটা খুবই একটা মার্জিনাল একটা বিষয়। আপনি আমাদের সাংবাদিক ভাই তপন ভাই বলেছেন যে আমাদের ইসের কথা, কেরালার কথা। কেরালা মানে শিক্ষা এবং স্বাস্থ্যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে আগানো একটা রাষ্ট্র হিসেবে আমরা জানি, এবং সেখানকার সিদ্ধান্ত অনেকখানি তারা যৌক্তিকভাবে নেয়। কিন্তু এর মধ্যেও আমরা দেখছি যে এই যে চরমতম ওয়েভ গেল, তারপরেও কতগুলো দেশ তারা খুলে দিয়েছে। পাকিস্তানের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন খোলা, এবং আমাদের আইসিডিডিআরবির ডেটা যদি আমরা বিশ্বাস করি, যদি মনে করি, তাহলে আইসিডিডিআরবি গত 2 থেকে 2.5 মাস আগে বলেছে ঢাকা শহরের বস্তিবাসীর অ্যান্টিবডি প্রায় 73%, এবং এমনি সাধারণের ওটা সম্ভবত 71 or 69, মানে এভারেজ 70% অ্যান্টিবডি ঢাকার কমিউনিটি এদের মধ্যে আছে, সেটা 2 মাস আগে। তার মানে এই যে করোনার যে পিক আমরা দেখলাম, আপনি যদি একটা চ্যানেল দেখলাম যে কোন জেলা থেকে এসে ঢাকায় মরছে তার একটা জেলা ওয়ারি ফিগার দিয়েছে, এবং সেখানে খুব আপনি আশ্চর্য হবেন যে ঢাকার স্থানীয় মানুষ মারা গেছে ঢাকাতে সেটা খুবই কম। এর কারণটা কি? এর কারণটা হলো যে আমরা সবাই প্রায় করোনা আক্রান্ত হয়েছি, এটা আমরা জেনেছি কিংবা জানি নাই। কেউ টেস্ট করে জেনেছি, কেউ টেস্ট করি নাই, এভাবে ঘটেছে। কিন্তু আমার যেটা প্রশ্ন, আমার যেটাই হলো যে ওয়ার্ল্ড জেনেছে বুঝেছে যে করোনার এই ঢেউ আরো কয়েক বছর চলতে পারে, এবং এর সাথে মিল রেখেই আমাদের জীবনযাপন অন্যান্য সমস্ত কিছু করতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে, আমাদের মাস গ্যাদারিং গুলো অ্যাভয়েড করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে সবসময় হেলথ অ্যান্ড হাইজিন থাকার, আমাদের হাত ধুতে হবে ইত্যাদি। এইভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। আমি আরেকটা বিষয় বলে একটু শেষ করতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে করোনার সময়ে যে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে তা না, ভবিষ্যৎ শিক্ষা প্রতিষ্ঠানের নষ্ট অনেক আগেই হয়েছে, কিন্তু একটা ধ্বংসেরও একটা ভারসাম্য থাকে। সেই ভারসাম্যটা করোনা একেবারে ভেঙে ফেলেছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা যে তার আড্ডার জায়গা, হই হুল্লোড়ের জায়গায়, একটু মন খুলে কথা বলার জায়গা, খেলার জায়গা, একটু এই শিক্ষা প্রতিষ্ঠানটুকুই, এর বাইরে কোনো ক্লাব, খেলার মাঠ, পার্ক এগুলো আমাদের নাই। সেই জায়গা থেকে তাদের কোষের বৃদ্ধি, তাদের শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি, এটাকে একদম থামিয়ে দেওয়া হয়েছে, এবং তারা অনেক নেশাগ্রস্ত হয়ে গেছে। তারা বিভিন্ন ধরনের ডিভাইসে যে পরিমাণ আসক্ত হয়েছে, এবং জাতিসংঘ বলছে এই প্রজন্ম যে ক্ষতির যে দায়, এটা কখনোই কাটিয়ে উঠতে পারবে না। এটা আমার কথা না, ইউনিসেফ প্রধান খুব স্পষ্ট বলেছে, এবং আমি জানি না এরকম স্পষ্ট ভাষায় কখনো ইউনেস্কো এবং ইউনিসেফ সরকারগুলোর প্রধানের কাছে এইভাবে কথা বলে কিনা, এবং তারা এই ভাষা ব্যবহার করেছে যে বার পর্যন্ত যেখানে খোলা আছে সেখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। আমি খুব আশ্চর্য হয়েছি যে এই ভাষায় ইউনেস্কো এবং ইউনিসেফ প্রধান কথা বলছেন, অথচ আমরা যখন এখানে কথা বলি খুব খুব অস্পষ্ট কিছু সুবিধার কথা বলে, যে করোনা সংক্রমণ 5-এর নিচে যেতে হবে, আমাদের ভ্যাকসিন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা বলতে হবে, এবং আমাদের বলা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে তুচ্ছ তাচ্ছিল্য করেন যে যাদের ছেলে মেয়ে আছে তারা তো স্কুল খুলতে চায় না। তার মানে তিনি কি ধরনের তাচ্ছিল্য করতে পারেন আমাদেরকে নিয়ে, এই 8 কোটি অভিভাবকদের নিয়ে? এবং ভাবা যায় না, আসলে ভাবা যায় না। সরি।
আমি আমি এই জায়গায় একটু আপনার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খোলার কথা বলছেন, কিন্তু যেখানে টিকা দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেখানকার দৃশ্য যদি আমরা দেখি তাহলে দেখব যে লাইন, গাদাগাদি করে লাইন ধরে সকাল ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে, এবং সেখানে শারীরিক দূরত্বের কোনো বালাই নেই। কোথাও আসলে শারীরিক দূরত্বের বালাই নেই। যদি আমরা কাঁচা বাজারগুলোতে দেখি সেখানে নেই, বাসগুলোতে দেখি সেখানে নেই, ফুটপাতে যদি দেখি সেইখানে গা ঘেঁষে ঘেঁষে চলছে। তো এইরকম একটা সামাজিক অবস্থার মধ্যে আমরা আছি, রাষ্ট্রিক অবস্থার মধ্যে আমরা আছি, প্রধানত এই নগরে। সাইফুর রহমান তপন, আপনার কাছে জানতে চাইবো যে, সাইফুর আমি রহমান তপন আপনার কাছে জানতে চাইবো, জি জি যেটা হলো যে যে অধিবেশনে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছেন, সেই অধিবেশন যদি দেখেন তার কিন্তু কোনো মাস্ক নাই, এবং তার পাশে কোনো সিট ফাঁকা নাই, এবং তার পিছনেই একজন মাস্ক ছাড়া বসে আছেন। তারা সবচেয়ে বয়সের বিবেচনায় সবচেয়ে ভালনারেবল মানুষ, পিপল, কারণ তারা হলো আমাদের বয়োজ্যেষ্ঠ নাগরিক। সংসদে যারা থাকেন অধিকাংশই, প্রধানমন্ত্রীর বয়স প্রায় 76 কিংবা 77, তার মানে তিনি বয়সের তুলনায় সবচেয়ে ভালনারেবল, অথচ সংসদে এইভাবে তারা কথা বলছেন সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা, মাস্ক মেনে পরার কথা, অথচ তারা এইভাবে সংসদে অধিবেশন করছেন। অথচ আমার সন্তানদের জন্য সপ্তাহে একটা দিন পর্যন্ত তারা খোলার কথা ভাবতে পারেন নাই, যে একটা দিন তার অন্তত বন্ধুর মুখটা দেখে একটু হই হুল্লোড় করে আসলেও তার বাসাটায় একটু ভালো লাগে, এই ভাবনা তাদের আসে নাই। জি, আপনি মানসিক বিকাশ এবং তার যে মনের যে একটি আনন্দ এবং স্ফূর্তি নিয়ে বড় হওয়ার বিষয়, সেটা বলছিলেন। সাইফুর রহমান তপন, আপনার কাছে জানতে চাইবো যে এই যেই পদ্ধতিতে আসলে খোলা যেত, ধরুন 3 দিন খোলা 3 দিন বন্ধ, বা ভাগ করে দেওয়া যেত, যদি 50 জন ছাত্র থাকে তাহলে 25 জন সকালে আসবে, 25 জন বিকালে আসবে, এই নানা ধরনেরই তো করা যেত। গত 1.5 বছরে আমরা সব প্রতিষ্ঠানই দেখলাম কোনো না কোনো সময় খুলেছে, বন্ধ হয়েছে, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান একটানা বন্ধ। মানে এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং কি পদ্ধতিতে আসলে খোলা যেত বলে আপনার মনে হয়? এখানে আমি প্রথম যেটা বলবো সেটা হলো যে, যেমন আমি একজন অভিভাবক, আমার বাচ্চা ক্লাস 2 তে পড়ে, এবং আমার কাছে যেটা মনে হয়, আমি অভিভাবকদের সাথে অনেকের সাথেই আমার কথা হয়, সেটা অভিভাবকের কিন্তু কনসার্ন, খুবই উদ্বিগ্ন। যখন লাস্ট এই যে ওয়েবটা যখন শুরু হলো, সম্ভবত মার্চের দিকে, মার্চে তখন 31শে মার্চ একটা এক ধরনের ডেডলাইন ছিল, যে 31শে মার্চের পরে সম্ভবত খুলে দেওয়া হবে, এরকম একটা ছিল। তখন আমি অনেক অভিভাবককে দেখেছি, কারণ এটা তো কোনো সার্ভে হয় নাই, যে তারা কিন্তু খুব উদ্বিগ্ন ছিলেন যে তাদের বাচ্চাকে তারা দিবেন কিনা স্কুলে। আমি বিষয়টাকে দেখি কিভাবে, আমি বিষয়টাকে দেখি যে মানে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি আমাদের দেশের মধ্যে, অর্থাৎ আমার ক্ষতিটা আমাকেই সামলাতে হবে। আমার ক্ষতিটা এখানে রাষ্ট্র কতটুকু এখানে আমার পাশে দাঁড়াবে, কিংবা সমাজ আমার পাশে কতটুকু দাঁড়াবে, সেটা নিয়ে নানা কারণে নানা ধরনের সংশয় আছে। এই করোনার প্রোটেকশনের কথাও যদি আপনি বলেন, সেই ক্ষেত্রেও এখানে যে মানুষের নিজস্ব যে প্রোটেকশনটা, নিজেরা যে প্রোটেকশনটা নিচ্ছে, যে মানুষরা নিচ্ছে, সেটাই এখানে অনেক মানে প্রধান বিষয় বলে আমার কাছে মনে হয়। সেটা এছাড়া সামাজিক পরিসরে কিন্তু সেই ধরনের কোনো বিষয় নেই। আমি বিষয়টা কেন বললাম, এই যে আপনিও বললেন, রাখালরা উনিও বললেন যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হয়, সেটা তো কোথাও তেমন মানা হয় না সেটা। এবং আরো যে প্রোটেকশন গুলো আছে, যে প্রোটেকশন গুলো কথা বলা হয়, যে হাত ধোয়া, ভালো করে মাস্ক পরা, এগুলো বলা হয়, এগুলো কিন্তু খুবই দুর্বল আমাদের এখানে। তো সেই জন্য আমি বলছি যেটা, সেটা হলো যে আমি সুরক্ষিত থাকবো কিভাবে, তাহলে সেটার ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে। আমি বাসা থেকে অপ্রয়োজনে বের হচ্ছি না, আমি এখানে মাস্কটা ভালো করে পরার চেষ্টা করছি, মানে যা ডাক্তাররা বা চিকিৎসকরা বা
বিজ্ঞানীরা যেটা প্রেসক্রাইব করছেন, সাজেস্ট করছেন, আমি সেটা যথাসম্ভব মেনে চলার চেষ্টা করছি এবং আমার বাচ্চাকেও সেটা করার চেষ্টা করছি। ওই যে কনসার্নটা অভিভাবকদের মধ্যে, ওই কনসার্ন থেকেই কিন্তু আমি আপনাকে বলে রাখি, এই যে 15 তারিখ তো বলা হচ্ছে যে যদিও ইউনিভার্সিটি লেভেলে প্রথম হয়তো খুলবে, বাচ্চাদেরকে এখনই খুলবে না, ধাপে ধাপে। কারণ আমি যতটুকু জানি আমেরিকার কিছু রিপোর্ট আমি দেখেছি, আর ইন্ডিয়ারটা আমি ভালোভাবে দেখছি, সেটা ওরা কিন্তু ধাপে ধাপে খুলছে সেটা, এবং এর মধ্যে কিছু ইনফেকশনও ঘটেছে স্কুলে। যেমন কয়েকদিন আগে টেক্সাসে একটা স্কুলে 2জন টিচার মারা গেছে, এই করোনা ইনফেকশনে 2জন টিচার মারা গেছে। তখন তারা স্কুলটা বন্ধ করে দিয়েছে, কয়েকদিনের জন্য তারা বন্ধ করে দিয়েছে। তারপরে ক্যালিফোর্নিয়াতে সেখানে এক শিক্ষক মাস্ক না পরেই উনি ক্লাস নিয়েছেন সেটা, এবং বলা হয়েছে সেখানে মানে 27 জন, ওই ক্লাসরুমে 26 জন বা 27 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে 12 জন ইনফেক্টেড হয়েছে, এবং সামনের সারিতে যে 8 জন বসেছিল সে 8 জন ইনফেক্টেড হয়েছে। তখন সেটাকে তারা বন্ধ করে দিয়েছে। এখন আমি কথাটা যেটা বলছি সেটা হলো যে এই যে এবার খুলবে বলা হচ্ছে, সেটা যে সমস্ত মেজারের কথা বলা হচ্ছে, মানে হেলথ গাইডলাইনের কথা বলা হচ্ছে, যে স্বাস্থ্য সুরক্ষার কথা বলা হচ্ছে, সেগুলো যদি ভালোভাবে মেনটেন করা, সেটা তো সম্ভবই না। আমার যে সামাজিক বাস্তবতা এবং আমাদের এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেম, এখানে এটা সম্ভব না, এটা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো ফলে আমার একটা সংশয় আছে যে কত ভাগ অভিভাবক মানে তারা তাদের বাচ্চাদেরকে শুরুতেই ক্লাস দিবেন, তারা দেখবেন, তারা অবজার্ভ করবেন, করে পরিস্থিতি যদি ভালো থাকে তখন তারা হয়তো তাদের বাচ্চাকে ক্লাস দিবেন। আর যদি তা না, যদি কোনো একটা এর মধ্যে যদি কোনো একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তাহলে এটা আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি যে অভিভাবকরা কিন্তু আরো বেশি হয়ে যাবে, মানে শঙ্কিত হয়ে পড়বেন সেটা। ফলে আমি এখানে যেটা বলার চেষ্টা করছি সেটা হলো সরকারের দিক থেকে কি ঘাটতি আছে, সরকারের দিক থেকে কি উদাসীনতা আছে, সেগুলো নিয়ে আমার কোনো, মানে কেউ আলোচনা করলে সেগুলো নিয়ে আমার কোনো বিরোধ নেই, সেগুলো হয়তো হতেও পারে। কিন্তু আমার ক্ষতি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি, মানে আমার বাচ্চার ক্ষতি হচ্ছে, আমার শিক্ষা ব্যবস্থার ক্ষতি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আবার খোলা হলে, স্কুলটা মানে খোলা হলে বা কতটুকু সেটা মেনটেন করা যাবে সেটা নিয়েও কিন্তু একটা কনসার্ন আছে। তো ফলে এই উদ্বেগটা রয়েই গেছে সেটা। এই জন্যই আমি বলছি এটা, যে এখানে সরকার ইকোনমিক সেক্টর তারা খুলে দিয়েছে, ইকোনমির মানে নানান সেক্টর খুলে দিয়েছে, এটা সত্য। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা তারা খুব অ্যাক্টিভলি তারা চিন্তা করে নাই, এটা সত্য কথা। কিন্তু এটার একটা বাস্তবতাও আছে, সেটা যে বাস্তবতার মধ্যে আমরা এখন আছি সেটা। ফলে এই জিনিসগুলা আমাকে মানে আমার মাথায় রাখতে হবে আমি যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছি তখন। আমি জানি না, যদিও সঞ্চালক নাই, আমি একটু বলি, সেটা হলো না, আমি যুক্ত হয়েছি। আমি জানতে চাইছিলাম যে তো পুরো বিষয়টা আসলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে সত্যি সত্যি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবতে হবে এবং শিক্ষা যে ভবিষ্যৎ সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। রাখাল ভাইয়ের কাছে আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে মানে কিছু নির্দেশনা আছে কিনা, যদি খোলা হয় তাহলে ঠিক কি করে খোলা হলে আমাদের এই শিক্ষার ভবিষ্যৎটি মোটামুটি নিশ্চিত করা যায়। সংক্ষেপে আমরা শেষ করে দেব। আসলে এই বিষয়ে আমরা যেটা বলছি, কোনো এক্সপেরিমেন্টের দরকার নাই। দুনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে খোলা যায়, এই 19টা দেশের বাইরে প্রায় মানে 150-200 দেশ আছে, তারা নানাভাবে ট্রাই করেছে। তার একটা হলো যে যেটা সাংবাদিক তপন ভাইবেন, যে প্রথমত গার্ডিয়ানরা শঙ্কিত থাকবে যে কি না কি হয়, ডেফিনেটলি। সুতরাং শুরুতেই তারা যেটা করেছে যে অনলাইন এবং অফলাইন দুটো অপশনই রেখেছে, যে যারা অনলাইন কন্টিনিউ করতে চায় তারা অনলাইন কন্টিনিউ করলেন,
এবং যারা সরাসরি স্কুলে যেতে চায়, কলেজে যেতে চায়, তারা কলেজে গেলেন, এবং এরপর তারা একটা সময় বুঝছে যে না, ঠিকই তো আছে, তাহলে আমরা যেতে পারি। এই একটা প্রসেস। আর একটা হলো যে যে সামাজিক দূরত্ব কিংবা ভিড় কমানোর জন্য নানা ওয়ে নিয়েছে তারা। এক একটা ক্লাস এক এক দিন করেছে, কিংবা জোর রোল নাম্বার, বিজোড় রোল নাম্বার ভাবে করতে পারে, নানাভাবে এইগুলো আসলে করা সম্ভব। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব, এবং স্কুল কলেজ খোলাও সম্ভব, এবং বিশেষ করে পাবলিক এক্সামগুলো নেওয়া সম্ভব, এবং ভর্তি পরীক্ষাগুলো নেওয়া সম্ভব, অনার্স মাস্টার্স পরীক্ষাগুলো নেওয়া সম্ভব। এবং মোট কথা হলো যে ছেলে মেয়েদের মানসিক যে বিকার ঘটছে এবং শারীরিক যে পঙ্গুত্ব তৈরি হচ্ছে, এইটা থেকে আসলে ওদের মুক্তি দেওয়া দরকার, এবং এই জন্য অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দরকার। এবং এর জন্য যে করোনার পিক আওয়ার যাওয়ার সময় আমরা একটা প্রেডিকশন পাই যে এই সময় চলে যাবে, তো আপনি তার আগে যদি প্ল্যান না করেন, যখন পিকটা পড়ে গেল একদম বটম লাইনে, তখন আপনি প্ল্যান শুরু করলেন, এবং প্ল্যান শুরু করতে করতে আবার একটা ওয়েভ চলে আসলো। এইভাবে তো করোনা সময়ে স্কুল প্রতিষ্ঠান কিংবা কোনো কিছু খোলার প্ল্যান হতে পারে না। এবং এইটা করার জন্য আমাদের কোনো গবেষণা করার দরকার নাই। দুনিয়ার ভালো কিংবা যারা দেশ করোনা ভালোভাবে মোকাবেলা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখছে, সেই সমস্ত দেশগুলো দেখলেই হয়। এবং আমাদের যারা নীতি নির্ধারক কর্মকর্তা ব্যক্তি, সরকার, তাদের বাচ্চারা তারা ওখানে পড়াশোনা করেন, তারাও ওখানে যান, ওদের তথ্যও তাদের কাছে আছেনকার, সুতরাং তারা চাইলেই এটা পারেন। এখন করোনা, তপন ভাই বললেন যে মার্চে খুলে দেওয়ার কথা হচ্ছিল, খুলে দেওয়া উচিত ছিল জানুয়ারির ফার্স্টেই। মার্চে যখন করোনার ওয়েবটা আবার আসবে প্রেডিক্ট করা হলো, তখন তারা তারিখ দিলেন 31শে মার্চ খুলে দিবেন। এবং আপনার কি মনে হয়নি যে 15ই অক্টোবর যে তারা তারিখ দিচ্ছিলেন, এটা একটা ফলস, এটা একটা মিথ্যাচার জাতির সামনে, এই 4 কোটি শিক্ষার্থীর সামনে, অভিভাবকদের সামনে? কিভাবে তারা 15ই অক্টোবর তারিখ দিচ্ছিলেন? তাদের কাছে কোন প্রেডিকশন ছিল যে এই সময় ভাইরাস করবে? অথচ তাদের বলা হয় ভাইরাস অক্টোবরে বাড়তে পারে। তাহলে এই যে এখন কি করেছেন? এখন 3 সপ্তাহ কেন খুলছেন না? এই যে জিনিস আসলে আমাদের সাধারণ ছেলে মেয়েদের, তারা যদি মনে করতো যে এগুলো দেশের সম্পদ, এরা হিউম্যান রিসোর্স, তাহলে তারা এটা নিতে পারতো। তারা মনে করছে বলে তাদের কোনো সিদ্ধান্তে আমাদের সেটা মনে হয় না। জি, অনেক ধন্যবাদ রাখাল রাহা এবং সাইফুর রহমান তপন। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফিরোজ আহমেদ, কিন্তু তার যান্ত্রিক ত্রুটির কারণে তিনি বিযুক্ত হয়ে গেছেন। আজকে আমাদেরও কিছুটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেজন্য আমরা আসলে চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তো আপনাদেরকে দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শকদের বলতে চাই যে আপনারা করোনা কালে যদিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যারা অভিভাবক রয়েছেন তারা চেষ্টা করুন যেন বাসায় শিশুদের এবং যারা কিশোর রয়েছে, কিশোর কিশোরী এবং যুবক যারা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদেরকে কোনোভাবে যেন লেখাপড়া বা সৃজনশীল কাজে যুক্ত রাখা যায়। তো আজকে আমরা এই পর্যন্তই আলাপ করছি। ভবিষ্যতে নিশ্চয়ই সামনে আরো কোনো বিষয় নিয়ে আমরা যুক্ত হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, মহামারীতে নিরাপদে থাকুন। শুভরাত্রি।